আজ ঘুম থেকে উঠে আবার দেবায়নকে দেখতে পেলাম না। কাল ঘটনাটা ঘটতে খুব একটা আশ্চর্য হয়নি। এই জায়গাটা ওর পরিচিত। ছেলেবেলার একটা বড় সময় কেটেছে ওর এখানে। ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে নস্টালজিয়া ঠেলাতেই হয়তো সে বেরিয়ে পড়েছে, কিন্তু আজ সন্দেহটা আমার মনের মধ্যে ছিল। আজও কি তবে? বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। ঘরের ভেতরটা এখন জানালা দিয়ে আসা রোদে ভরে আছে। সেই রোদের ভিতরে মিহি ধুলো ভিড় করে উড়েছে। পরশু রাত্রিবেলা আমরা দুইজনেই সরঙ্গে এসে উঠেছি। সরং হলো পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম। এমনিতে শহরে শীত, আর অফিসে কটা দিনের ছুটি পড়লেই আমরা দুইজনে এইদিকে ওইদিকে ঘুরতে বেরিয়ে পড়ি। এবছরের মাঝে মাঝে দেবায়ন বায়না ধরেছে এই বছর শীতে সরঙ্গে না এলেই নয়। আমি গাইগুই করছিলাম। ওর এখানে ছোটবেলার বছর 5 কেটেছে, কাজেই ও যাই যাক, আমি এসে কি করব? দেখার মতো কিছুই নেই। অকারণে একটা ইঁদু গায়ে দিন 3 কাটিয়ে যাওয়া। দেবায়ন কিন্তু কিছুতেই ছাড়িনি। শেষমেশ রাজি হয়েছি। চোখ মুখ ধুয়ে দরজা খুলে বেরোতেই উজ্জ্বল রঙের খেলায় চোখ ধাঁধিয়ে গেল। আমাদের গেস্ট হাউসটার সামনে যতদূর দেখা যায় একটা বিস্তীর্ণ জলাভূমি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ছোট ছোট জংলি গাছ আর হলদে লতা পাতায় ভরে আছে জায়গাটা। গেস্ট হাউস থেকে একটু এগুলি মাটি নরম হতে শুরু করে। 2 পা এগুলি তা বোঝা যায়। এখন হচ্ছে সেই অদৃশ্য জলরাশির উপরে অনেক পাখিরাই ভিড় করে বসে থাকে, কিন্তু কেউ ডাকে না। জায়গাটা কাজে অতি নিস্তব্ধ। খানিকটা হেঁটে গেস্ট হাউসের পেছনে আসতেই মাঠটা দেখতে পেলাম। তার সঙ্গে একটু চোখ ঘোরাতেই কুয়োটা। সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ল এবং আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। কুয়োটার ঠিক পাশে সাদা রঙের কি যেন পড়ে রয়েছে। ভালো করে দেখতে না পেলেও মনের সন্দেহ আর রইল না। এই নিয়ে পর পর 2 দিন। ভারী আশ্চর্য ব্যাপার তো। কুয়োটা যেখানে মাটিতে এসে মিশেছে ঠিক সেইখানে মাথা গুজে পড়ে রয়েছে দেবায়ন। আমি তাকে একটু ডাকলাম, কি রে দেবায়ন? সে একটু নড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। কাজেই আমি তাকে আবার ডাক দিলাম, কি হয়েছে বলতো তোর? আরো 2-3 ডাকাডাকির পর সে চোখ খুলল। 2-1 সেকেন্ড চারপাশে দেখে নিয়ে ধরপড় করে সে উঠে বসল। আমি এখানে? কালকে এই নিয়ে আমি তাকে কোনো প্রশ্ন করিনি। ওর উত্তর দেওয়ারও কোনো ইচ্ছাও ছিল না। আজ কিন্তু চেপে ধরলাম ওকে। রাতে কি হয় বলতো তোর? এখানে চলে আসিস কেন? ধাতস্থ হতে একটু সময় নিল। উত্তর না পেয়ে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, কালকে রাতের কথা কিছু মনে আছে তোর? ঠিক মনে পড়ছে না, মনে হয় রাতে। জড়না গলায় শুধু এইটুকুই বলল ও। পুরো কথাটা তার আর শেষ হলো না। তা রাতে এখানে এসেছিলি কেন? কি জানি, মনে হলো কেউ যেন ডাকছে। অন্য সময় হলে আমি বুঝতাম দেবায়ন আমাকে মিথ্যে বলছে ভয় দেখানোর জন্য, কিন্তু এমন থমথমে গলা শুনে সত্যই আমারও ভয় লাগলো। কে ডাকছিল? কে জানি, এই কুয়োটার ভেতর থেকে। মুখ তুলে কুয়োটাই দেখলো সে। আমি প্রথম ভালো করে তাকালাম সেটার দিকে। কুয়োটা যে পরিত্যক্ত সেটা বাইরে থেকে একবার দেখলেই বোঝা যায়। চারপাশ জুড়ে আগাছা জন্মেছে। মাটি ছাড়িয়ে উপরে উঠে কুয়োর গোটাটাই ঢেকে ফেলেছে তারা। মাথার উপরে খোলা অংশটা সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা। স্ল্যাবের কয়েকটা জায়গা এবড়ো খেবড়ো। দেবায়ন বলল, ছোটবেলাতেও এমন হতো জানিস? মনে হতো একটা মানুষ যেন বন্দি হয়ে আছে ওর ভেতরে। কোনো দিন রাতে অজান্তে হেঁটে চলে আসতাম এখানে। সকালে মাঠে এসে কেউ দেখতে পেলে বাড়ি দিয়ে আসতো আমাকে।
বাড়ির লোক যে কেন শহরে আমাকে পাঠিয়েছিল এতক্ষণে বুঝতে পারলাম। একটা হাত ধরে টেনে ওকে দাঁড় করিয়ে দিয়ে আমি বললাম, বেশ, কুয়োর ডাকের কথা পরে হবে না হয়, এখন পেটের ডাকে সাড়া দিয়ে গেছ। আমার পাশে পাশে হাঁটতে লাগলো দেবায়ন। মুখ থেকে থমথমে ভাবটা ওর গেল না। কেন চলে এলাম বলতো হতো রাতে? কে ডেকেছিল বলতো? আরে আমার মনে হয় ঘুমের ঘরে কিছু স্বপ্ন টপ্ন দেখেছিস তুই। হ্যাঁ, স্বপ্ন? পর পর 2 দিন একই স্বপ্ন দেখব? তাছাড়া স্লিপিং ওয়ার্কিং এর হ্যাবিট তো আমার নেই। আর কিছু ওকে তখন বললাম না, প্রসঙ্গটা আপাতত এড়িয়ে যাওয়াই ভালো। গেস্ট হাউসে পৌঁছতেই দেখলাম কার্তিক টেবিলের উপরে সকালে চা দিয়ে গেছে। দেবায়ন জামা কাপড় পরে পরিপাটি হয়ে চা নিয়ে বসলো। মুখ থেকে চিন্তার ভাব তার এখনো গেল না। আমি টোস্টে একটা কামড় দিয়ে বললাম, কাছাকাছি শুনলাম একটা পাহাড় আছে, আজকে দুপুরে যাবি? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না রে, মাথাটা ভার হয়ে আছে। সে কি রে, কাল রাতে তো দিব্যি ছিলি। অন্য কিছু বলার চেষ্টা করছিল দেবায়ন। থুতনিতে হাত রেখে কথাটা বদলে নিয়ে বলল, তোকে একটা কথা বলা হয়নি জানিস তো? কি কথা বল না। ওই কুয়োটার ভেতরে কেউ থাকে। আর একটু হলেই আমার মুখ থেকে খাবার ছিটকে বেরোতো। কোনো রকমে সামলে নিয়ে বললাম, তোর কি মাথাটা সত্যি গেছে বলতো? না রে, এক বর্ণ আমি মিথ্যে বলছি না। একটা বাচ্চা, আমার মতোই বয়স ছিল তার। আমি ওর গলায় আওয়াজও শুনেছি। আরে দূর, কি সব বলছিস? কোনো রাস্তার পাগল কেউ এসব বললে তো বিশ্বাস করবে না। কুয়োটা এত বছর পরিত্যক্ত, ওর ভেতর সাপ কোপ ছাড়া আর কি আছে? আর তুই বাচ্চার কথা বলছিস? তুই বুঝতে পারছিস না রে, কুয়োটার সঙ্গে যে অলৌকিক কিছু একটা জড়িয়ে আছে সেটা আমি ছেলেবেলা থেকেই বুঝতে পেরেছিলাম। তুই চাইলে আমি প্রমাণ করে দেব। ইয়ার কি মারছিস আমার সঙ্গে? কি প্রমাণ করবি তুই? ওই কুয়োটার ভেতর একটা বাচ্চা আছে, এই তো। টেবিল থেকে উঠে পড়ে দেবায়ন। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে একটা সিগারেট ধরায়। পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে এক টানা দেবায়ন বলে যেতে লাগলো, অল্প বয়স আমার, ধর 8 9। বিকেল হলে এই মাঠে এসে ফুটবল খেলতাম আমরা। আমি ছিলাম সব থেকে ছোট, তাই উৎসাহটা ছিল সবচেয়ে বেশি। পায়ের কাছে বল থাকলে আর খেয়াল থাকতো না আমার। কাজেই একবার কুয়োর কাছে কখন যে এসে পড়েছি খেয়ালই করিনি। সে সময় কুয়োর ওপরে ঢাকনাটা লাগানো ছিল না, টাল সামলাতে না পেরে কুয়োতে পড়ে গিয়েছিলাম। কুয়োর ভেতরে মাটিতে মাথাটা একটু আমার ঠোকা গিয়েছিল, কিন্তু আমি অজ্ঞান হইনি। বন্ধু বান্ধবরা বড়তে ডেকে আমাকে তুলেছিল। কিন্তু কি জানিস, যতক্ষণ আমি ওই কুয়োর ভেতরে ছিলাম, আমি যেহেতু অজ্ঞান হইনি, কাজেই আমার মনে হয়েছিল কুয়োর একেবারে তলায় অনেকগুলো দরজা আছে। উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেওয়ালে আঁকা একটা ছবি আমি দেখতে পেয়েছিলাম, জানিস তো? দেওয়ালে আঁকা ছবি কুয়োর ভেতরে? বলিস কি রে? হ্যাঁ, বাচ্চারা যেমনটা আঁকে। কৌতূহল হতেই আমি ওটার উপরে হাত রাখতে কি যেন হয়ে গেল। কারা যেন ঘোরাঘুরি করছিল আমার চারিপাশে, ফিসফিস করে কথাও বলছিল। আমারই বয়সে একটা বাচ্চার গলা। তারপর থেকে সারাক্ষণ মনে হয় যেন কুয়োর ভেতর থেকে কেউ ডাকছে আমাকে, কেউ আমার জন্য অপেক্ষা করছে। নিচে নামতেই দেখতে পাবো তাকে, কিন্তু সাহস হতো না কিছুতেই। দিনের পর দিন বেড়ে উঠেছিল ভেতরে আমার কৌতূহলটা। নিজের মধ্যে এমন আকুতি তার আগে কোনো দিনও আমার অনুভব হয়নি। কুয়োর পাশে পড়ে থাকা পাথর তুলে ছুঁড়ে ফেলতাম ভেতরে। সেই পাথরের প্রতিধ্বনি
শুনতে পেতাম আমি। এরকমই একদিন সন্ধ্যা হয়েছে, স্কুলের পরীক্ষার খাতা বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়নি। মাঠে খেলতে গেছি, কাজেই পায়েও অনেক চোট পেয়েছিলাম সেদিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে কুয়োটার সামনে এসে দাঁড়িয়েছি। মনটা ভারী খারাপ হয়েছিল। একদৃষ্টে কুয়োটার অন্ধকারের মধ্যে তাকিয়ে আছি। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিচে অন্ধকারে। এমন সময় মনে হলো কে যেন সরে গেল নিচ থেকে। বলিস কি রে? হ্যাঁ রে, আমি আমি একটুকুও মিথ্যে বলছি না। খচখচ করে একটা আওয়াজও হচ্ছিল। মনে হলো কুয়োর দেওয়াল বেয়ে সে উপরে উঠে আসতে চাইছে আমার কাছে। তারপর থেকেই ভয় ধরে গিয়েছিল আমার ভেতরে, আর চাইনি কোনোদিনও। কথাগুলো বলা শেষ হলে আমার কাছে এসে দেবায়ন বলল, তুই আমার একটা কথাও বিশ্বাস করছিস না, তাই না রে? আমি উঠে দাঁড়িয়ে ওকে বললাম, তুই কি তাহলে কুয়োটার জন্য এতদিন পরে সরঙ্গে এসেছিস? দেবায়ন উপর নিচে মাথা নাড়া দিল। আমি একটু সময় নিয়ে তাকে বললাম, বেশ, গল্প একটা তো আছেই, তার সত্য মিথ্যে যাচাই করা যাবে। কিন্তু কিভাবে? কেন, কার্তিককে বললে একটা বড় দড়ি জোগাড় করে দিতে পারবে না ও? আহ হ্যাঁ, পারবে না কেন, কিন্তু দড়ি দিয়ে কি করবি? আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, একবার ভেতরে নেমে দেখব কি আছে সেখানে। বলছিস কি? তুই নামবি যদি কিছু গোলমাল হয়? গোলমাল আবার কিসের? যদি তেমন কিছু না থাকে তাহলে আবার উঠে আসবো। অবশ্য সাপখোপ ছাড়া আর কি থাকবে। দেবায়নের মুখ দেখে ভালোই বুঝতে পারলাম এক রাশ অজানা দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে। দুপুর থেকেই ওর শরীরটা আরো খারাপ হতে লাগলো। জ্বর নেই বটে, কিন্তু হাত পা প্রচন্ড দুর্বল। খাওয়া দাওয়া করেনি। কার্তিককে বলা ছিল বিকেলের আগেই একটা মিটার 10 লম্বা দড়ি সে রেখে গিয়েছে ঘরের এক কোণে। হয়তো একটু অবাকও হয়েছে ছেলেটা। মুশকিল হলো দেবায়নকে নিয়ে। বিছানা থেকে সে উঠতেই পারছে না। এদিকে জেদ আছে 16 আনা। যেভাবে হোক আজই কুয়োর ভেতরে নামতে হবে তাকে। তবে অনেক বোঝানোর পর শেষমেশ সে রাজি হলো। তাকে ঘরে রেখেই আমি যাব সেই কুয়োর ভেতরে নামতে। আমার সঙ্গে থাকবে মোবাইল, যদি কোনো ছবি তোলার প্রয়োজন হয়।